চেকে সাইন করলাম না কাউকে ওটা না আরে ব্যাপার মাস্টার মাস্টার সব ই করেছো তোমরা ওয়াইড সবাই এসছে শুরু করে দেব 42 জন তোমরা কি বলো শুরু করবো কিনা জি স্যার আমার ওই যে হঠাৎ করে আমার পাসওয়ার্ড চাচ্ছিল তো পাসওয়ার্ড বের করতে একটু সময় লেগেছে ওই কারণে তোমার 4-5 মিনিটে এখানে ঢুকতে দেরি হয়ে গেছে তোমরা তারপরেও যদি আরো বেশি দেরি করো তাহলে তো ক্ষতি হয়ে যাচ্ছে আজকে আমরা প্রপার্টিজের অ্যারিথমেটিক মিনের যে প্রপার্টিজ রয়েছে সেই প্রপার্টিজগুলোর মধ্যে দ্বিতীয়টা এখন প্রথমটা গতকালকে আমি আলোচনা করেছি এবং এর আগের ক্লাসও এটি বলা হয়েছিল তোমরা কি দেখতে পাচ্ছ সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ার জি স্যার ক্লিয়ার arithmetic mean is dependent on change of origin and scale এটা প্রথমে তো আমাদের জানা দরকার যে চেঞ্জ অফ অরিজিন এবং স্কেল কাকে বলে বা কি এই জিনিসটা এই দুইটা জিনিস যেমন ধরো আমরা এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে ওখানে দেখো আমরা অরিজিনটা 0 থাকে যেমন আমরা মার্কস তোমাদের যে মার্কিং করি আমরা নেগেটিভ মার্কিং আমাদের নেই আমরা সাধারণত এমনি কিছু ভর্তি পরীক্ষাতে নেগেটিভ মার্কিং বুয়েট টুয়েট এরকম আমাদের ভার্সিটি তো আছে কিন্তু ধরো আমরা এমনি যে অ্যাজ ইউজুয়াল পরীক্ষা নিচ্ছি সেখানে যে মার্কিং করছি ওখানে মিনিমাম ভ্যালু
মিনিমাম মার্কস 0। এখন এই অরিজিন চেঞ্জ করা, ধরো আমি যদি তোমাদের সবাইকে খুশি হয়ে 2 গ্রেস দিয়ে দিই, 2, তাহলে তোমার কিন্তু অরিজিনটা যে 0 পেয়েছে সে কত পাবে? এখন যে 0 পেয়েছে পরীক্ষায় সে কত পাবে? যদি 2 পাবে, তাই না? সবাই বুঝতে পেরেছো তো? 2, তাহলে মিনিমাম মার্কস হয়ে যাচ্ছে 2, 0-তে আর থাকছে না, তাহলে অরিজিন চেঞ্জ হয়ে গেল। অথবা আমি তোমাদের উপর যদি রাগ করে প্রত্যেকের মার্কস থেকে 2 মাইনাস করে দিই, তাহলে আমার এখানে দেখছি তখন অরিজিন যে 0 পাবে সে কত পাবে এখন? -2। -2। তাহলে অরিজিনটা আমি দেখছি যে যোগ করে অথবা বিয়োগ করে আমরা অরিজিন চেঞ্জ করে ফেলতে পারছি প্রত্যেকটা ভ্যালু থেকে। তাহলে এখানে এই অনেক সময় বাস্তব ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ডেটাগুলি অনেক বড় বড়, তো সেই অবস্থায় আমরা যদি সেগুলিকে মানে ছোট করতে চাই, তাহলে স্ট্যাটিস্টিক্যালি এটা একটা টেকনিক যে অরিজিন চেঞ্জ করতে পারি আমরা। মাঝামাঝি কোনো ডাটা যদি আমরা ছোট থেকে বড়র দিকে একটা ধারণা নিতে পারি সাজিয়ে, তাহলে মাঝামাঝি কোনো ভ্যালু আমরা যদি বিয়োগ করে দিই প্রত্যেকটা ফিগার থেকে, প্রত্যেকটা মার্কস বলো, ইনকাম বলো, যে এটাই তুমি কনসিডার করবে, সেটার প্রত্যেকটা ভ্যালু থেকে ওই তোমার মাঝামাঝি একটা মান যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে ওগুলি ছোট হয়ে যাবে। তো তারপরও যদি ছোট না হয়, তাহলে আমরা সেটাকে আবার ভাগ করতে পারি অনেক ভ্যালু দিয়ে, আরবিটারি ভ্যালু। তবে অ্যাজ ইউজুয়ালি আমরা যদি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে এরকম করে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসের মিড ভ্যালু বের করতে হবে, তারপর মাঝামাঝি যে মিড ভ্যালুটা থাকবে সেই মিড ভ্যালুটা অন্য মিড ভ্যালুগুলি থেকে বিয়োগ করতে হবে। এবং তারপরে যদি ছোট না হয় মানগুলি, তাহলে আমরা তখন ক্লাস লেংথ দিয়ে, প্রত্যেকটা ক্লাসের যে লেংথ থাকবে সেই লেংথ কনস্ট্যান্ট যে লেংথটা পাবো আমরা, সেই লেংথটা দিয়ে আমরা ভাগ করতে পারি। এটাকে বলে, যদি ভাগ করা বা গুণ করা হয় তাহলে সেটাকে বলে চেঞ্জ অফ স্কেল। আর যদি কিছু মানগুলি থেকে কিছু বিয়োগ করি অথবা কিছু দিয়ে কিছু যোগ করি, তাহলে আমরা সেটাকে বলবো চেঞ্জ অফ অরিজিন। তাহলে মানগুলো থেকে, ভেরিয়েবলের মানগুলো থেকে কিছু বিয়োগ করা অথবা মানগুলোর সাথে কিছু যোগ করাকে বলা হয় চেঞ্জ অফ অরিজিন। আর আমরা কিছু দিয়ে মানগুলোকে ভাগ করলে অথবা গুণ করি, তাহলে সেটাকে বলে চেঞ্জ অফ স্কেল। এখন আমরা, আমাদের প্রশ্ন হলো যে আমরা কেন অরিজিন এবং স্কেল চেঞ্জ করব? কারণ অনেক সময় বাস্তব ক্ষেত্রে ডাটাগুলি এত বেশি বড় হয় যে সেগুলি নিয়ে ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের অনেক ট্রাবলসাম হয়ে যেতে পারে, কষ্টকর হতে পারে, ল্যাবোরিয়াস হয়ে যেতে পারে। সেই প্রেক্ষাপটে আমরা যদি ওগুলি থেকে কিছু বিয়োগ, কিছু দিয়ে ভাগ করি, ছোট হয়ে যায়। তারপর এখন আমরা দেখতে চাচ্ছি যে বিয়োগ করা এবং ভাগ করার পরিণাম ফলে আমরা যে নতুন ডাটাটা পাচ্ছি, সেই ডাটা দিয়ে আমরা যদি এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির বিভিন্ন মেজার বের করে থাকি, যেমন এই জায়গায় অ্যারিথমেটিক মিন যদি বের করে থাকি, সেই অ্যারিথমেটিক মিনের মধ্যে কি প্রভাব পড়ে এবং আমরা অরিজিনাল ডাটা নিয়ে কাজ করলে যে রেজাল্টটা পেতাম, এখন কিছু বিয়োগ করে কিছু দিয়ে ভাগ করার ফলে যে রেজাল্ট পাচ্ছি, এই রেজাল্টকে কিভাবে আমরা ইমপ্রুভমেন্ট করলে আমাদের অরিজিনাল রেজাল্টটা আমরা পাবো, সেই ব্যাপারটা এখানে আমরা এখানে দেখছি যে অ্যারিথমেটিক মিন ইজ ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল। এটা এখানে কোনো মেজার আমরা পাবো এরকম যে শুধু সেন্ট্রাল টেন্ডেন্সি না, এই চেঞ্জ অফ অরিজিন স্কেল আমরা ডিসপারশন একটা চ্যাপ্টার আছে যেখানে স্ট্যান্ডার্ড ডিভিশন, ভেরিয়েন্স, এই সমস্ত আরো কিছু মেজার আমরা বিস্তারে বের করতে পারি বা করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা এই অরিজিন এবং স্কেল চেঞ্জের যে টেকনিকটা রয়েছে সেটি ডাটাকে ছোট করার জন্য আমরা প্রয়োগ করতে পারবো। তাই দেখা গেছে কোনো মেজার এই কিছু বিয়োগ করে দিলেও রেজাল্ট, অরিজিনাল ডাটা নিয়ে কাজ করলে যে রেজাল্ট পাবো, বিয়োগ করার পর একই রেজাল্ট পাওয়া যায়। আবার কোনো মেজার আছে যে না, বিয়োগ করলে আবার ওটাকে অ্যাডজাস্ট করতে হয়, আর ভাগ করলে আবার অ্যাডজাস্ট করতে। আবার কোনো মেজার আছে যেমন কোরিলেশন বের করার ক্ষেত্রে ডাটাগুলি থেকে বিয়োগ করে মানে অরিজিন চেঞ্জ করলে এবং স্কেল ভাগ করে চেঞ্জ করার পর কোরিলেশন
যে নতুন ডাটার যে কোরিলেশন পাবো সেই কোরিলেশন আর অরিজিনাল যে ডেটা সেই কোরিলেশন একই রকম পাওয়া যায়, যার কারণে সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়। কিন্তু এই জায়গায় আমরা দেখছি অ্যারিথমেটিক মিন বের করতে গেলে আমাদের কোনো সমস্যা হয় কি? অবশ্যই হয়, যেহেতু বলা হয়েছে যে ডিপেন্ডেন্ট অন, অ্যারিথমেটিক মিন ইজ ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল, অর্থাৎ নির্ভর করে। তাহলে চলো আমরা নির্ভর করে যে এই ব্যাপারটা এখন কিভাবে অ্যাডজাস্ট করতে পারি দেখি। ধরো আমরা আমাদের নতুন ভেরিয়েবলটা xi মার্কস যদি ডাটা ধরি, তার থেকে আমরা একটা ভ্যালু আমরা a বিয়োগ করছি, যেটা আমরা আরবিট্রারি আমাদের ইচ্ছাধীন একটা মান বিয়োগ করছি। আমি যদিও বলেছি গ্রুপ ডাটার ক্ষেত্রে মাঝে মাঝে কোনো একটা মিড ভ্যালু বাদ দিতে, তোমরা যদি মাঝে মাঝে বাদ না দিয়ে ফার্স্টের বা লাস্টের কোনো কিছু বাদ দিয়ে থাকো তা আপত্তি নেই। সাধারণত মাঝামাঝি মানটা বাদ দিলে খুব দ্রুত ছোট হয়ে যায়, কারণ মধ্যখানে 0 হয় যদি ওই মানটা সমান হয় যেহেতু, আর অপর দিকে উপর দিকে দেখা যায় যদি মানগুলি ছোট থাকে নেগেটিভ পাওয়া যাবে, নিচের মানগুলি যদি যে মানটা বিয়োগ করেছি তার থেকে বড় হয় তাহলে দেখা গেছে ওগুলি প্লাস পাওয়া যায়। তাই প্লাস মাইনাস এইভাবে খুব ছোট মান হয়ে যায় এবং ওখানে যোগফল 0 হবে যদি মিড ভ্যালু এক্স্যাক্টলি বিয়োগ করতে পারি, আর অন্য ক্ষেত্রে হয়তো বা খুব ছোট একটা মান 0 না হলেও কাছাকাছি মান পাবো। তাই আমি মাঝামাঝি মান বিয়োগ করলে দেখছি সুবিধাটা ক্যালকুলেশনে সুবিধা হয়। আসলে বেসিক্যালি এই বিয়োগ করা এবং ভাগ মুখ্য উদ্দেশ্য হলো আমরা হিসাব নিকাশটাকে সহজ করার জন্য, মানে অতি সহজে কম পরিশ্রমে যাতে আমরা আমাদের রেজাল্ট বের করতে পারি। এই কারণে এই মেথডটাকে অনেক সময় শর্টকাট মেথড বলা হয়। এই কিছু বিয়োগ করে কিছুদিন ভাগ করার পর যে ডাটাগুলি নতুন যে ডাটা পাই ওগুলির ভিত্তিতে কোনো একটা কিছু পরিমাপ করলে সেটা আমরা এই কারণে এটাকে শর্টকাট মেথডে ওটা পরিমাপ করা হয়েছে বলা হয়, বা ইনডাইরেক্ট মেথড বলা হয়। শর্টকাট আর কখনো কোনো বইতে এটাকে ইনডাইরেক্ট মেথড বলা হয়। আর ডাইরেক্ট মেথড হলো যেই ডাটা আছে অরিজিনাল সেটা নিয়ে কাজ করা, সেটাকে ডাইরেক্ট বলে। হ্যাঁ, কিছু বলবে কেউ? না স্যার, এমনিতে সাউন্ড হয়েছে স্যার। ঠিক আছে, তাহলে আমাদের এখন ভেরিয়েবলটা আমি দুইটা কথা বলেছি, অর্থাৎ কিছু বিয়োগ করে কিছু যদি ভাগ করে অথবা শুধু বিয়োগ বা ভাগ যদি করে থাকি তাহলে এইটাকে এই মেথডটা অ্যাপ্লাই করলে ওটাকে শর্টকাট মেথড বলে বা ইনডাইরেক্ট মেথড বলে। আর যদি সরাসরি ডাটা যা থাকবে তা নিয়ে কাজ করি, কিছু বিয়োগ টোগ এই সমস্ত চেঞ্জ অফ অরিজিন স্কেল না করে থাকি, তাহলে ওটাকে বলে ডাইরেক্ট মেথড। এই দুইটা মেথডের কথা আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে বিভিন্ন মেথডে বা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এই দুইটা কথা উল্লেখ থাকে অনেক সময় বা বলা হয়। এখন চলো আমরা দেখছি যে এখানে আমাদের অরিজিনাল ভেরিয়েবল যদি মার্কসের xi হয়ে থাকে, ধর ক্লাসের ক্ষেত্রে যদি আমরা বের করি অর্থাৎ গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অথবা কন্টিনিউয়াস হোক ডিসকন্টিনিউয়াস যাই হোক, তাহলে আমাদের তখন xi হবে মিড ভ্যালু অফ দ্য ith ক্লাসের মিড ভ্যালু। এবং আমরা মিড ভ্যালু কিভাবে পাবো? আমরা আপার লিমিট প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে মিড ভ্যালু পাবো ওই ক্লাসের। সো ith ক্লাসের মিড ভ্যালু মানে ith ক্লাসের আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে আমরা xi পাবো, যেটা আমরা বলছি মিড ভ্যালু অফ দ্য ith ক্লাস। এখন এটার থেকে আমরা a বিয়োগ করলাম, h দিয়ে ভাগ করলাম, h ধরো ith ক্লাসের বা ক্লাসগুলির লেংথ প্রত্যেকটা ক্লাসের লেংথ, তো লেংথ দিয়ে ভাগ করলাম। আর মিড ভ্যালুগুলোর মধ্যে যেটা মিডল মোস্ট ভ্যালু সেটা লেটার সে a, কখনো কখনো মিডল মোস্ট নাও হতে পারে, তবে মোটামুটি মাঝামাঝি যেটা পাই আমরা সেটা আমরা এই হিসাবে এখানে বিয়োগ করলাম ধরো। এখন চলো আমরা এই বিয়োগ যে করলাম এখানে আমরা ফ্রিকোয়েন্সি দিয়েছি, কোন কেউ যদি ফ্রিকোয়েন্সি না দিয়ে থাকো তাহলেও কিন্তু প্রমাণটা একই রকম ভাবে করতে পারবে। শুধু ফ্রিকোয়েন্সি fi থাকবে আর থাকবে না এই ব্যাপারটা, যেখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকবে তখন ফ্রিকোয়েন্সি থাকবে, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন না থাকলে এফটা থাকবে না, আর বেসিক অন্য সবগুলি একই রকম হবে। তাহলে আমরা ইউ বার ইজ ইকুয়াল টু তখন কিভাবে পাবো? আমরা স্বাভাবিকভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি আমাদের থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সি দিয়ে মানগুলোকে গুণ করব। তাহলে ইউআইটা হলো আসলে ith ক্লাসের যে মিডগুলো আমি পেয়েছিলাম xi, সেটার থেকে কিছু বিয়োগ করে কিছু দিয়ে ভাগ করে নতুন ভ্যালু পেয়েছি ইউআই। সো ইউআই কে এখন আমরা যদি ফ্রিকোয়েন্সি দিয়ে ith ক্লাসের গুণ করে দিই এবং এরকম প্রত্যেকটা ক্ষেত্রে i এর মান 1 2 3 আপ টু n যদি বলি এবং যোগ করে দিই,
তারপরে ক্যাপিটাল এন মানে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা ইউ বার বা মিন পেয়ে যাবো, ইউ মানগুলো। এখন আমরা ইউ এর পরিবর্তে যদি এক্স আর এ বিয়োগ করলাম, এই দিয়ে ভাগ করলাম, এইভাবে এক্সপ্রেশন করি, এই যে দ্বিতীয় যে টার্মটা আমি লিখেছি, এই টার্মটা এই এক্সপ্রেশনে, তারপরে আমি এটাকে লিখতে পারি যেহেতু এইচ কনস্ট্যান্ট টার্ম, সো আমি সামের বাইরে নিয়ে আসি, যদি সেটাকে আমি লিখতে পারি 1/n 1/h আর সামেশন অফ এফ আই, আর এখানে এক্স আই মাইনাস এ থাকবে। এখন আমি এই সাম অফ এফ আই কে যদি গুণ করে দিই ভিতরে, অর্থাৎ আমি এফ দিয়ে যদি এই দুইটা টার্মকে এক্স এবং একে গুণ করে দিই, তারপর যদি সামেশন ইন্ডিভিজুয়াল টার্মে নিয়ে নিই, তাহলে আমি এটাকে লিখতে পারি সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস সামেশন অফ এফ আই এ। এখন দেখো এ কনস্ট্যান্ট টার্ম, এর মধ্যে সাম কাজ করবে না, সো এটা কমন নিতে পারি, তাহলে সামের বাইরে নিয়ে যেতে পারি, আর সামেশন অফ এফ আই মানে টোটাল ফ্রিকোয়েন্সি, সো ওটাকে ক্যাপিটাল এন লিখতে পারি। এইভাবে আমরা এন এ লিখতে পারি পরের লাইনে। আর এই জিনিসটা হলো কি, এই জিনিসটা হলে আমরা সূত্র জানি, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন। সো সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ইন্টু এক্স বার, এই এন ইন্টু এক্স বার টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু মিন, মাইনাস এটাকে এই এ কনস্ট্যান্ট টার্ম এ বাইরে নিলে এটা সামেশন অফ এফ আই মানে টোটাল ফ্রিকোয়েন্সি, সো আমরা এইভাবে লিখতে পারি। এখানে এন কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি এক্স বার মাইনাস এ, আর নিচে থাকছে কাটাকাটি গিয়ে এন কাটা যায়, আমরা 1/h পেয়ে যাচ্ছি। সো এখন যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে মাল্টিপ্লাই করলে এখানে আমাদের পাচ্ছি আমরা এইচ ইউ বার, আর এই পাশে এক্স বার মাইনাস এ। সো আমি অরিজিনাল মিন এক্স বার ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এ প্লাস এইচ ইউ বার। অর্থাৎ আমরা এই যে আলটিমেটলি এই জিনিসটা পেলাম, এই এক্সপ্রেশনটা কি পেলাম, যে আমরা নতুন ডাটা যে ছোট করলাম ডাটাগুলিকে, সেই ছোট ছোট ডাটা ইউ যেগুলি, এই ইউ এর মিনটা বের করে যদি আমি যে জিনিসটা দিয়ে ভাগ করেছি এইচ, ওইটা দিয়ে যদি ইউ বারকে গুণ করে দিই এবং প্রত্যেকটা মান থেকে যে এ বিয়োগ করেছি এ যদি এই প্রোডাক্টের সাথে যোগ করে দিই, তাহলে আমি অরিজিনাল ডাটা নিয়ে কাজ করলে যে মিন পেতাম সেই মিনটা পেয়ে যাব, তাহলে আমার সময়টা বেঁচে যায়। এইভাবে আমরা সময় বাঁচাতে পারি। বুঝতে পেরেছো সবাই? কথা বলো ওয়াহিদ। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আমার শুনতে। আচ্ছা, এবং বুঝতে পারছো কিনা, না বুঝলে পড়িয়ে কি লাভ, আমি যা তো ভেঙে ভেঙে বারবার বলছি, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। Next, third one property is arithmetic mean. The sum of the squares of the deviations of a set of values from their arithmetic mean is the minimum. অর্থাৎ এটা কি বলেছে? এটা বলেছে যে আমি একটু হোয়াইট বোর্ড ব্যবহার করি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো হোয়াইট বোর্ডটা ব্যবহার করছি, দেখো এটাতে বলেছে যে এখানে ধরো এক্স সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, এটা স্কোয়ার করলে এটা অলওয়েজ মিনিমাম হবে। বোঝার চেষ্টা করো যে কোনো ডাটা সেটের ক্ষেত্রে যদি মিন ভ্যালু থেকে মানগুলো প্রত্যেকটা মান তুমি সেগুলির সাথে ডিফারেন্স নাও, মিন ভ্যালু সাথে পার্থক্য নাও, অর্থাৎ প্রত্যেকটা মান থেকে যদি মিন ভ্যালুটা বিয়োগ করো এবং স্কোয়ার করে যোগ করো, তাহলে যে মানটা পাবে এই মানটা মিনিমাম হবে। যদি তুমি মিন ছাড়া অন্য কোনো মান, এ মানে আরবিট্রারি ভ্যালু বাট মিনের সমান না, অন্য যে কোনো মান তুমি নাও এবং নিয়ে যদি প্রত্যেকটা মান থেকে ওই মানটা বিয়োগ করে স্কোয়ার করে যোগ করো, তাহলে তুমি এই যোগফলটা, এই টার্মটা অলওয়েজ তুমি বড় পাবে। যদি মিন নিয়ে করো সেই টার্মের তুলনায় এই টার্মটা সবসময় বড় হবে। এই কথাটা হলো এটা, আমি যেটা বুঝাতে চেয়েছি।
সবাই বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলেন। আচ্ছা, একটা উদাহরণ দিই, দেখো 1 2 1 আর 2। আচ্ছা 1 আর 2 আর আরেকটা দাও 3। এই তিনটার গড় কত বলো? গড় মান কত? 2 1 2 3 গড় মান কত? 2 স্যার। 2। আচ্ছা, এখন তাহলে আমি বুঝাতে চেয়েছি 1 - 2 এই গড় মানটা বিয়োগ করো প্রত্যেকটা থেকে, স্কোয়ার করো, যোগ 2 - 2 স্কোয়ার করো, যোগ 3 - 2। 2 মানে গড়, যোগ করো তো কত হয়? 2 স্যার স্যার। 2 আসবে, 2 2 হয়, আসবে। কেমন? 2 হয়। আচ্ছা 2। এখন দেখো তো এই 2 না লিখে এখানে লিখো তো, অন্য কোনো মান লিখো। এখানে 3 লিখো, 3। এই 2 বিয়োগ করে 3 লিখো, 3 কত আসে দেখো তো। 3। ধরো গড় মান তুমি 2 না দিয়ে বিয়োগ করছো অন্য একটা মান, তাহলে কত আসে? স্যার 5 আসবে। 5 আসে স্যার। 5 আসে। অর্থাৎ তুমি 3 না শুধু, অর্থাৎ 2 ছাড়া, গড় মান 2 ছাড়া অন্য যে কোনো মান যদি বিয়োগ করো এবং স্কোয়ার করে যোগ করো, তাহলে এই 2 এর থেকে বড় পাবে, সব সময় বড় পাবে। বুঝা গেল কিনা? বুঝতে হ্যাঁ, পারছি। জি স্যার, জি স্যার। অর্থাৎ মানগুলো যদি থেকে গড় গড় যে মানটা সেটা বিয়োগ করে স্কোয়ার করে যোগ করলে সবসময় কম পাবে, মিনিমাম হবে। আর গড় ছাড়া অন্য যে কোনো মান বিয়োগ করো, তারপর স্কোয়ার করে যোগ করো মানগুলি থেকে, তাহলে তুমি অলওয়েজ বড় পাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। এই প্রমাণটা এখানে করা হয়েছে, যেটাকে বলা হয়েছে সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ডেভিয়েশনস অফ a set of values from their arithmetic mean is the minimum. সো এই প্রমাণটা, যেটা লাস্ট লাইনে আমি দেখতে পাচ্ছি, এটা এই সামেশন অফ a pi x I minus x bar whole square is less than summation of a pi x I minus a। f দিয়ে আমি লিখেছি প্রমাণ দুইটা না লিখে। এখন f যদি তোমার না থাকে, ফ্রিকোয়েন্সি না থাকে, তাহলে ডাইরেক্ট আমরা এটাকে লিখবো সামেশন অফ x I minus x bar whole square is less than summation of x I minus a whole square, নো প্রবলেম। f যদি থাকে সেই ক্ষেত্রে আমি এখানে এভাবে দিয়েছি, যদি না থাকে তখন f থাকবে না, f এখানে আসবে না, আর কিছু না, আর সব এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবেই হবে। তাহলে আমরা দেখো এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে যদি এই a দিয়ে এই টার্মটা লিখি সামেশন অফ a pi ইনটু x I মাইনাস a হোল স্কয়ার, তাহলে আমরা এই যে x মাইনাস a এটাকে এইভাবে লিখতে পারি যে একটা টার্ম x বার বিয়োগ করে দিলাম, যোগ করে দিলাম এটার ভিতরে, x মাইনাস এর ভিতরে আমি যদি এই টার্মটা x বার বিয়োগ করলাম, যোগ করলাম, তাহলে কিন্তু এটা কাটাকাটি গেলে 0, আগের মতো x I মাইনাস a থাকে। আর এটাকে দুইটা টার্মে প্রকাশ করলাম, প্লাস সাইন মধ্যখানে দিয়ে। লিখতে পারি কিনা দেখো তো। জি স্যার, লিখতে পারি। লিখতে পারি, ইয়েস। এখন এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস টুয়াইস ab মাইনাস প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমাদের ঠিক তদ্রূপ। এখন ওই সূত্রটা যদি ভাঙায় আর সামেশন যদি সাথে সাথে প্রত্যেকটা টার্মে নিয়ে নিই, তাহলে এটাকে লিখতে পারি সামেশন অফ a পাই, এই যে এটা a, সো a স্কয়ার প্লাস, এখন বিটাকে আগে নিয়ে এসেছি আর টুয়াইস এ বি পরে লিখলাম আর কি। তাহলে বিটা যদি বি স্কয়ার, যেহেতু তার মানে এই জিনিসটি স্কয়ার, এখন সামেশন অফ এ পাই যদি ওটার মধ্যে নিয়ে নিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কি
আমার যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, সো কনস্ট্যান্ট টার্ম সামের বাইরে চলে যাবে, সামেশন অফ এ বাই কে লিখতে পারবো n, মানে টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে n দিয়ে লিখলাম, আর এটাকে আমি এই n ইনটু x বার মাইনাস a হোল স্কয়ার, অর্থাৎ যেটা b বলেছি b স্কয়ার, আর প্লাস টুয়াইস ab, তার মানে প্লাস 2 সামের বাইরে আসবে এই a আর b। এখন এখানে যেখানে xi নেই, এই মিন কনস্ট্যান্ট টার্ম, a কনস্ট্যান্ট টার্ম, সো এগুলিতে সাম কোনো কাজ করবে না, মানে এগুলি কমন নেওয়া যাবে। তাহলে এই 2 এবং এই টার্মটা কমন নিলে সামেশন বসবে শুধু সামেশন অফ a পাই xi মাইনাস x বার, এই অংশে সামেশন বসবে। আর অন্য এই অংশটা আমরা বের করে নিয়ে আসলাম, সামের বাইরে নিয়ে আসছি, কারণ এটা সাম যদি ভাঙায় প্রত্যেকটা টার্মে এই জিনিসটা, এই দুটা টার্ম এই 2 এবং x বার মাইনাস a থাকবে প্রত্যেকটা টার্মে, সো আমরা কমন নিতে পারি। এই সামের বাইরে আনা মানে আমরা কমন নিলাম ধরে নাও। এরপরে আমরা এখন দেখো এই স্যার টার্মটা, এনটা একটু আরেকবার বললে ভালো হয় স্যার। এনটা কেন আসলো? এনটা এসছে সামেশন অফ a পাই, দেখো আমি একটু দেখাচ্ছি। এই সামেশন অফ a পাই ইজ ইকুয়াল টু, যদি তুমি n বলো বা ক্যাপিটাল N বলো, নো প্রবলেম, টোটাল ফ্রিকোয়েন্সি। এখন দেখো, ধরো আমি একটা সামেশন অফ a পাই, আর এখানে লিখছি x বার মাইনাস a ধরো হোল স্কয়ার আছে। এখন দেখো তো, এটা যদি ভাঙাও, প্রত্যেক ক্ষেত্রে এখানে দেখো এ পাই, এখন যদি ভাঙায় তাহলে আমার কি আসবে? এইটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, এই অংশটা, এই পুরোটা কি কনস্ট্যান্ট টার্ম, এই পুরো অংশটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে কনস্ট্যান্ট টার্ম সামের বাইরে বা ইন্টিগ্রেশনের বাইরে আমরা নিয়ে যেতে পারি। তাহলে এখানে যদি বাইরে নিয়ে যাই সামের, কেন নিয়ে যেতে পারি? কারণ সামকে ভাঙালে প্রত্যেকটা টার্মের মধ্যে এই টার্মটা থাকবে, তাই এটাকে আমরা বের করে যদি নিয়ে নিই, সামের বাইরে নিতে পারি, সেই হিসাবে এটাকে লিখতে পারি স্কোয়ার, আর আমার থাকছে সামেশন অফ a পাই। সামেশন অফ a পাই মানে কি? n, সো এটাকে লিখতে পারি n ইনটু x বার মাইনাস a হোল স্কয়ার। বুঝা গেল কিনা? জি স্যার। টোটাল ফ্রিকোয়েন্সি, n মানে টোটাল ফ্রিকোয়েন্সি। জি স্যার। হ্যাঁ, ওকে। অন্যরা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটার মান কত হবে? এই প্রথম প্রপার্টিটা অনুসারে এটা কত? এই অংশটা যে কোনো ডাটার ক্ষেত্রে মিন বিয়োগ করে, মিন যদি বিয়োগ করো প্রত্যেকটা অবজারভেশন থেকে যোগ করো, তাহলে 0 পাবে। ফ্রিকোয়েন্সি থাকুক না থাকুক সর্বাবস্থায় 0 পাবে। এই যে দেখো এই অংশটা এটার মান কত? 0। দেখো নি এটা 0। এই যে প্রথম যে প্রপার্টিটা, এই যে কি পেয়েছি, এই যে এটা দেখতে পাচ্ছ? 0 স্যার। 0 স্যার। 0। কাজেই এটার মান, এই যে যেহেতু এটা এই অংশ 0, তাহলে পুরো টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ওটা থাকবে না। এখন দেখো এই n ইনটু x মাইনাস a না, x বার মাইনাস a, এটা ভুল হয়েছে। তোমরা, আমি এটা বইয়ের থেকে হুবহু নিয়েছিলাম তো, একটু কারেকশন করে নাও। এটা হবে এই টার্মটা, দেখো এই টার্মটা, এই n x বার মাইনাস a হোল স্কয়ার, এই দেখো এটা x বার হবে। সবাই লক্ষ্য করেছো? জি স্যার। বইতে টাইপ করতে গিয়ে মিস্টেক, ভুল আছে, এটা x বার হবে।
তাহলে আমরা এটা দেখছি এক্স বার এ সব এখানে স্কোয়ার টার্ম ক্যান নেভার বি নেগেটিভ, আর এক্স বার আর এ সমান না, কাজে অবশ্যই এটা জিরো হবে না। সো এন হলো ফ্রিকোয়েন্সি, কাজে এটা অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি। এটা কি পজিটিভ? এটা কি? এটা পজিটিভ কোয়ান্টিটি। পজিটিভ কোয়ান্টিটি, যেহেতু এক্স বার আর এ এক না, সমান না, আর এটা নেগেটিভ হবে না যেহেতু স্কোয়ার টার্ম, কাজে অলওয়েজ এটা পজিটিভ কোয়ান্টিটি। এখন দেখো এই কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু এই কোয়ান্টিটির সাথে কিছু একটা যোগ করলে পজিটিভ, তারপরে এটা পাওয়া যায়। কাজে এটা বলো না এটা বলো, বলো তো এটা বলো না এটা বলো, কে বলো? এ বলো না এ বলো? এটা বলো এক্স এর এক্স বার বিয়োগ করলাম, এটা বলা হবে নাকি এটা বলা হবে? যেহেতু আমরা এইটা ইজ ইকুয়াল টু পাচ্ছি এক্স বার বিয়োগ করে যে টার্মটা, সেটার সাথে পজিটিভ একটা কোয়ান্টিটি যোগ করলে গিয়ে এ বিয়োগ করলে যে টার্মটা এটা পাওয়া যায়। কাজে এখন বলো, কে বলো? এ বলো না এ বলো? স্যার এক্স ওয়াই মাইনাস এ। এ বলো, গুড। এই যে এটা এটা বলো, এই যে এটা বলো, সো এটা বলো এটার তুলনায়। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে, ওখানে এক্স বারটা দিয়ে নিও, ওটা ভুলেছি। এখন চলো আমরা মিন অফ কম্পোজিট সিরিজ। 1 মিনিট ওয়েট করো, আমার আসলে একটু আগে খেয়ে এসেছি তো, ওই মিটিং ছিল, মিটিং থেকে সকালে খেয়ে যেতে পারিনি, মিটিং করে খেয়ে এসেছি। আমি 1 মিনিট সময় চাচ্ছি, একটু পানি খেয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে। জি স্যার। থ্যাংক ইউ। এখন দেখো আমরা মিন অফ কম্পোজিট সিরিজ অনেক সময় আমরা কিন্তু এমন পেতে পারি, যেমন ধরো বোনেদের, তোমাদের মধ্যে যারা ফিমেল স্টুডেন্ট আছে তাদের ধরো গড় ওজন 55 কেজি, অপরদিকে ছেলের মানে মেল স্টুডেন্ট যারা আছে তাদের গড় ওজন ধরো 60 কেজি। এখন আমরা জানতে চাচ্ছি যে ছেলে মেয়ে উভয়ের একত্রে যদি বিবেচনা করি, কনসিডার করি, তাহলে গড় ওজন কত হবে একত্রে। তখন কিন্তু আমরা এই 55 কেজি আর 60 কেজি যোগ করে 2 দিয়ে ভাগ করলে সব সময় হবে না। কেন? যদি হবে একটা সময়, যদি উভয়ের সংখ্যা মেল স্টুডেন্টস এবং ফিমেল স্টুডেন্ট সংখ্যা যদি সমান হয়, তাহলে কি হবে? হ্যাঁ, আমি অনলাইন ক্লাস আছি, সমস্যা কি? কোনো? হ্যাঁ, ডিপার্টমেন্টে, ঠিক আছে। তাহলে তোমরা মাইন্ড করো না, আমার হল থেকে শুধু ফোন আসে, বিভিন্ন কাজ আসে, আমি দুঃখিত। কি করা যাবে? না না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো, আর হলে কাজ চলে তো, ওই যে অনেক টাকার কাজ চলে, এগুলি তদারকি করতে হয়। কোনোটা প্রবলেম হলে ওরা ঠিক মতো না করলে আমাকে অবজেকশন জানায়, তখনই আমি অ্যাকশনে যাই, এই কারণে আর কি ফোন টোন আসে অনেক সময়। আচ্ছা, এখানে দেখো, তা আমরা বলছি যে যদি ছেলের সংখ্যা এবং মেয়ের সংখ্যা, অর্থাৎ ছাত্রী এবং ছাত্র এই সংখ্যা যদি সমান হয়, তাহলে কিন্তু আমরা এই 55 কেজি আর 60 কেজি যোগ করে 2 ভাগ করলে হবে। কিন্তু যদি আমার সমান না হয়, ধরো আমাদের 100 জনের মধ্যে 60 জন ছেলে আছে বা ছাত্র আছে, আর 40 জন মেয়ে আছে বা ছাত্রী আছে, তাহলে সেই প্রেক্ষাপটে কিন্তু এই 55 কেজি আর 60 কেজি যোগ করলে হবে না। তখন আমরা করব কি, ছাত্রদের যে ওজন গড়ে 60 কেজি পেয়েছি, সেই 60 কেজি ওজনকে আমরা কি করব, 60 দিয়ে গুণ করব। আর অপরদিকে ছাত্রীদের যে 55 কেজি পেয়েছি, 55কে আমরা 40 দিয়ে গুণ করব। তারপর এই দুটা যোগ করে আমরা মোট ছাত্রের সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ 100 দিয়ে ভাগ করব।
তাহলে আমরা কম্বাইন্ড মিন পাবো। এইভাবে আমরা ছাত্র ছাত্রী পেলাম, মেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট। এখন যদি আমাদের ভবিষ্যতে হিজড়ারাও পড়াশোনার সুযোগ পায় ভবিষ্যতে, তখন কিন্তু আরেকটা, তখন হিজড়াদের কতজন আছে, তার মধ্যে তাদের গড় ওজন কত, ওইটা আরেকটা টার্ম ঢুকবে। এইভাবে যদি আরো 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 আমাদের সিরিজ থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বের করতে পারবো। এটা হলো কম্বাইন্ড সিরিজের ক্ষেত্রে আমরা মিন ভ্যালুটা বের করার সিস্টেম, কম্বাইন্ড মিন। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝবে। এটা আমি ধরো এখন আমি এখানে মিন দিয়ে বলেছি, সেই মিন দিয়ে যদি না থেকে তোমাদের মেয়েদের আলাদা ওজন থাকে এটা, তারপরে ছেলেদের ওজন থাকে, তাহলে তো আমরা একত্রে সবগুলি যোগ করে দিতে পারি। কিন্তু মূলত মিন যদি দেওয়া থাকে, ওটা প্রমাণটা করেছে ওইভাবে, কিন্তু যদি মিন যদি দেওয়া থাকে এবং সংখ্যা দেওয়া থাকে, তখন কম্বাইন্ড মিন কিভাবে পাবো সেটা আমি অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন এই প্রমাণটা, কম্বাইন্ড মিনের প্রমাণটা এইভাবে করেছে আর কি। এখানে ধরো মেয়েদের সংখ্যাটা দেওয়া আছে ওজন, তাদের ওজন সংখ্যা না, তাদের ইন্ডিভিজুয়াল ওজন, বা ছেলেদেরটা যদি ধরি, তা n1 সংখ্যক ছেলে আছে, n2 সংখ্যক মেয়ে আছে। তাহলে এই x11 মানে হলো ফার্স্ট, এই যে মানে 1 সাফিক্স যে ফার্স্ট 1 সেটা হলো ছেলে বুঝাচ্ছি, আর এরপর 1 সেকেন্ড সাফিক্স 1 হলো প্রথম স্টুডেন্ট, মেল স্টুডেন্ট। এটা হলো ফার্স্ট সাফিক্সটা মেলের জন্য, সেকেন্ড সাফিক্সটা হলো মেলদের মধ্যে দ্বিতীয় ছাত্রটা, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় সেকেন্ড মেল স্টুডেন্ট। এইভাবে এই ফার্স্ট সাফিক্স 1 এটা হলো মেলের জন্য, আর সেকেন্ড সাফিক্স হলো কততম, n1 তম মেল স্টুডেন্টের ওজন। এইভাবে আবার 2 হলো প্রথম সাফিক্সটা ফিমেলকে বুঝাচ্ছি, তাহলে 21 মানে হলো ফিমেল স্টুডেন্টের মধ্যে প্রথম জন ছাত্রীর মানে প্রথম জনের ওজন, ফিমেলের মধ্যে দ্বিতীয় জনের ওজন। দ্বিতীয় সাফিক্সটা স্টুডেন্ট নাম্বারকে বুঝাচ্ছে, ফিমেল বা মেল যেটার ক্ষেত্রে বিবেচনা করো কেন, সেই কততম স্টুডেন্ট বুঝাচ্ছে সেটা, আর প্রথমটা মেল না ফিমেলকে বুঝাচ্ছে। এইভাবে আমরা যদি আরো আরো গ্রুপ করি, প্রত্যেকটার ক্ষেত্রে এই প্রথমটা গ্রুপকে বোঝাবে কততম কোন গ্রুপ, আর দ্বিতীয়টা ওই গ্রুপের কততম স্টুডেন্ট বা কততম জন এদের ওজন। এইভাবে আমরা মানগুলি লিখেছি এবং প্রমাণ এভাবে করেছি, প্রত্যেকটা গ্রুপের টোটাল সংখ্যাকে যোগ করে আমরা ভাগ করেছি, এভাবে কম্বাইন্ড মিন পেয়েছি। হ্যাঁ বলো কি সমস্যা? তাপমাত্রাটা তারা বলতেছে একটু ভুল আছে, তাপমাত্রাটা 70 ডিগ্রি বলতেছে, এটা 70 ডিগ্রি বেশি, 70 ডিগ্রি তো হয় না, তাপমাত্রা দেওয়ার দরকার নাই। তাপমাত্রা দেওয়ার দরকার নেই। ও 70 ডিগ্রি ওটা গরম পানি, পানি গরম, না ফুটানো গরম পানি পান করা দাও, ওই ডিগ্রি ডিগ্রি দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওকে। এলিজাকে দেখিয়ে ফাইনালাইজ করো। আচ্ছা, এখানে তারপরে দেখো মিন অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। তোমরা তো সবাই জানো যে ন্যাচারাল নাম্বার কাকে বলে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি, এগুলিকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। এখন ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হলো n পর্যন্ত। ধরো ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার কত হবে, 1, 2, 3, 4 আপ টু 20। ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার হবে 1, 2, 3, 4, 5 আপ টু 100। ফার্স্ট 1000 ন্যাচারাল নাম্বার হবে 1, 2, 3, 4, 5 আপ টু 1000। এইভাবে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। প্রথম বলতে বুঝাচ্ছি এটি। এখন স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেহেতু সিরিজ আছে, তোমরা মনে আছে কিনা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন ক্লাস 10 নাকি ইন্টারমিডিয়েটে পড়েছো এরকম প্রোগ্রেশন। তো যাই হোক, আমরা সিরিজের ক্ষেত্রে যোগফল এইভাবে আমরা লিখতে পারি। ওইটা ওখানে একটা প্রগমনের ক্ষেত্রে, বাংলা প্রগমন শব্দটা বলে থাকে প্রোগ্রেশনের, সেটার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। ওই ফর্মুলায় ভেঙে তারপর আমরা এইভাবে করতে পারি যে প্রথম পদ যোগ, তারপরে কি তোমার এটা মনে n/2 ব্র্যাকেট দিয়ে তারপরে a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি এরকম কিছু একটা ছিল তোমার প্রগমনের যে সূত্রটা সামের ক্ষেত্রে সিরিজের, আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে এরকম একটা কিছু ছিল। এই যে n/2 পদের সংখ্যা n ইন্টু ব্র্যাকেট দিয়ে তারপরে a প্লাস প্রথম পদ প্লাস ওই যে ডিফারেন্স পরপর পদগুলির ডিফারেন্স কিছু একটা এরকম ছিল, n-1 ইন্টু ডি বাই সামথিং লাইক দিস। ওকে, ওখান থেকেই আসলে আমাদের সূত্রটা ওইভাবে এসছে, তবে বেসিক সূত্রটা ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই। তবে আমরা এখানে যেটা লিখেছি 1 + 2 + 3 + up to n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি n ইন্টু n + 1 ডিভাইড বাই 2, n ইন্টু n + 1 ডিভাইড বাই 2। আসলে বেসিক সূত্রটা ওখান থেকে এসছে। আমার তোমাদের মনে আছে কারো ওই সূত্রটা? স্যার ধারার সূত্র। হ্যাঁ হ্যাঁ, ধারা সূত্র। ধরো a প্লাস টুয়াইস a প্লাস থ্রাইস a এরকম মনে হয় কিছু একটা ছিল। জি স্যার। ওই ধারা সূত্র আর কি। ঠিক আছে, তোমাদের মনে আছে কিনা জানি না, তোমাদের মনে না থাকলে আমার মনে থাকাটা আরো কঠিন, অনেক আগে পড়েছি তো, তবে চিন্তা করলে বের করে ফেলতে পারবো একটু। যাই তোমরা একটু চিন্তা করে দেখো, না থাকলো এই সূত্রটা, এই মানে 1 + 2 + 3 up to + n ইজ ইকুয়াল টু সূত্রটা হলো n ইন্টু n + 1 ডিভাইড বাই 2। এখন দেখো এই অংশটা, এই শুধু ওইটা তো ওই nটা 1/n এই n, কিন্তু এই সিরিজের যে যোগফল এইটা হলো এই অংশটা, হ্যাঁ এই অংশটা হলো এটা, এই অংশটা। এখন দেখো আমি তাহলে n দিয়ে ভাগ করলে পাচ্ছি n + 1 ডিভাইড বাই 2। সো এখন বলো তো ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারের অ্যারিথমেটিক মিন কত? এই সূত্রটা দেখে বলে ফেলতে পারবে, বলো তো কে পারবে? ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারের অ্যারিথমেটিক মিন কত? n + 1 ডিভাইড বাই 2। n এর মান কত হবে? 10। তাহলে 10 + 1 ডিভাইড বাই 2 কত? 5.5 কে পারবে? ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বারের অ্যারিথমেটিক মিন কত? 50 যদি হয় n এর মান কত হবে? 25.5। 25.5। আচ্ছা এখন বলো তো ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারের অ্যারিথমেটিক মিন কত? 50.5। 50.5। ওকে, বুঝে ফেলেছো, ঠিক আছে। চলো আমরা এখন চলে যাই অ্যাডভান্টেজেস অফ অ্যারিথমেটিক মিন। এটা হলো দেখো সুবিধা আর অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ। কখনো ওই শব্দটা মেরিটস থাকতে পারে, ডিমেরিটস থাকতে পারে, নো প্রবলেম। অ্যাডভান্টেজ বলো, ডিসঅ্যাডভান্টেজ বলো, অথবা মেরিটস ডিমেরিটস বলো, নো প্রবলেম। আচ্ছা এখন আমরা বলছি কি অ্যাডভান্টেজের মধ্যে যে রিজিডলি ডিফাইন্ড, অর্থাৎ সূত্রটা তোমার যে কোনো সময় একই সূত্র প্রযোজ্য, একই অ্যারিথমেটিক মিন বের করলে একই সূত্র, আমেরিকা থেকে একই সূত্র, মঙ্গল গ্রহে গিয়ে যদি এটা অ্যাপ্লিকেশন করে অ্যারিথমেটিক মিন বের করি, এই 2 আর 3 এর অ্যারিথমেটিক মিন বের করলে ওই একই পাবো। আমেরিকাতে করলে পাবো, মাটির নিচে গিয়ে করলে একই পাবো, আকাশে চড়ে করলে একই পাবো, যেখানেই করি না কেন অলওয়েজ এটা তোমার ভেরিয়েশন কোনো কিছু থাকবে না, একই রকম হবে। দিস ইজ রিজিডলি ডিফাইন্ড। ইট ইজ ইজি টু ক্যালকুলেট। ইয়েস, তোমার বয়স যদি 20 বছর হয়, আমার যদি 50 বছর হয়, তাহলে 50 আর 20 কে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, গড়ে কত দুইজনের, এইভাবে। ইট ইজ বেসড অন অল দ্য অবজারভেশন, সবগুলো মানের উপর প্রতিষ্ঠিত। যখন আমি 2 আর 3 এর গড় বের করলাম, তখন 2 আর 3 কে যোগ করতে হয়েছে, কাজে আমি গড় বের করতে গেলে এখানে এই সবগুলি মানের উপরে নির্ভর করতে হচ্ছে। ইট ইজ সুইটেবল ফর ফার্দার এলজেব্রাইক ট্রিটমেন্ট, মানে হলো যেমন আমরা মেয়েদের গড় ওজন জানলাম, ছেলেদের গড় ওজন জানলাম, আমরা আবার এই দুইটা গড় ওজনকে ব্যবহার করে কম্বাইন্ড গড় ওজন বের করতে পারি। দিস ইজ কল্ড, ইট ইজ সুইটেবল ফর ফার্দার এলজেব্রাইক ট্রিটমেন্ট। ইট ইজ অ্যাফেক্টেড লেস অ্যাফেক্টেড বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশনস, মানে আমি তোমাদের মধ্যে যতজন আছো 10 জন যদি সিলেক্ট করি র্যান্ডমলি একটা স্যাম্পল নিই,
স্যাম্পলটা 10 জন, কিন্তু কতবার পেতে পারি? ধরো 54 জন যদি থাকো, 74 জন থাকো, 74 তাহলে 74 সি 10 এত উপায় স্যাম্পল পেতে পারি। সো এই প্রত্যেকটা স্যাম্পলের ক্ষেত্রে দেখা যায় আমি গড় মান, গড় ওজন বের করলে কাছাকাছি পাবো। তাহলে এটাকে বলা হয় যে এই ফর্মুলা অ্যারিথমেটিক মিন এটা লেস অ্যাফেক্টেড বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন, অর্থাৎ স্যাম্পল টু স্যাম্পল এই মানটা কাছাকাছি হয়, তেমন একটা ভ্যারি করে না। সো দিস ইজ কল্ড one of the advantage of arithmetic mean. Okay, and which is less affected by sampling fluctuation property. Okay, advantage এটা। এখন ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ এটা দেখো এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হয়। অ্যারিথমেটিক মিনটা এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হয়। এক্সট্রিম ভ্যালু দ্বারা কি রকম প্রভাবিত হয়? এক্সট্রিম ভ্যালু দ্বারা দেখো আমরা ইয়েতে চলে যাই, হোয়াইট বোর্ডে যাই, একটু দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। এক্সট্রিম ভ্যালু জিনিসটা বুঝবো আমরা। দেখো খুব বড় বা খুব ছোট মানকে এক্সট্রিম ভ্যালু বলা হয়, মানে প্রান্তিক মান। দেখো আমরা ধরো 1 2 4 8 এই মানগুলোর দেখো একটা লক্ষ্য করো, এখানে আরেকটা সেট হলো 1 2 4 64। দেখো তো এখানে গড় মানটা বের করে রাখতো, গড় মান দুইটা সেটের জন্য বের করো। এই প্রথম চারটার জন্য বের করো, আবার পরের চারটার জন্য বের করো। প্রথম চারটার জন্য কত আসে? এক কাজ করো, এটাকে 8 না দিয়ে এটাকে এক কাজ করো 5 দাও, 5 দাও। এখন করো এটা 5 করো 12। প্রথম সেটের জন্য যোগফল 12। 12কে কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে 3 পাবে। 3 হয়। আর পরেরটা করো কত? যদি তোমাদের 71কে কষ্ট হয় কত হয়ে যাচ্ছে দেখো? 68 17.75। এক কাজ করো, এটা আচ্ছা 17.75, ঠিক আছে। আচ্ছা 72 বানা দিলে হয়ে যায়, অসুবিধা নাই। তাহলে 17.75 কোথায় পড়ে? কোথায় পড়ে? এই জায়গাটাতে, এই জায়গাটাতে পড়ে, ঠিক আছে। আর ওখান দিয়ে 3 পড়ে কোথায়? 3 পড়ে কোথায়? এই জায়গাটাতে। এখন আমরা বের করছি কি? গড় মান। গড় মানে কি? সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার। গড়টা কি? এটা ওয়ান অফ দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে এই যে আমাদের মধ্যখানের কিছু বলার যে প্রবণতা, সেই মধ্যখানের ওই মানটা বের করছি আমরা এই মেজারগুলোর সাহায্যে। তাহলে আমরা যদি ডাটাতে এক্সট্রিম ভ্যালু থাকে, তাহলে আমরা যে গড়টা মেজার করছি সেই গড় মানটা মধ্যখানে না থেকে এক কিনারে চলে যায়, এটা একটা এক্সট্রিম ভ্যালু। তাহলে এক্সট্রিম ভ্যালু দ্বারা
এই গড় মানটা প্রভাবিত হচ্ছে কি হচ্ছে না বলো? হচ্ছে স্যার। হচ্ছে, কারণ দেখো প্রত্যেকের মার্কস কত, ধরো 1 পেয়েছে একজনে, একজনের 2 পেয়েছে, একজনের 4 পেয়েছে, কিন্তু একজন 64 পাওয়ার কারণে ওদের গড় মার্কসটা চলে যাচ্ছে 17 দশমিক সামথিং। তাহলে এই 17তে চলে যাচ্ছে, অথচ 17 ধারে কাছেও নেই। এই 3 জনের মার্ক 17 কাছাকাছি আছে না দূরে? অনেক দূরে না? জি স্যার। দূরে। অনেক দূরে। জি স্যার। তাহলে জি স্যার। এখন দেখো, চলো আমরা একটা বাস্তব ঘটনা বলি। ধরো গজনিতে আমরা, গজনি না পার্ক, গজনি পার্ক জি জি স্যার। স্যার। স্যার জি স্যার। কোথায় বলো তো, কোন জেলায়? শেরপুর। শেরপুরে। শেরপুর। হ্যাঁ শেরপুরে। আচ্ছা, ধরো আমরা পিকনিকে যাব সবাই। তো মোহাইদ আমাকে বললো, প্রতিনিধিও বললো যে স্যার একটা গ্রাম সিলেক্ট করেন না, আমরা একটু খেলাধুলা করব। ছেলেরা বললো আমরা ক্রিকেট খেলবো, মেয়েরা বলবো স্যার আমরা ব্যাডমিন্টন খেলবো। তো ঠিক আছে, তাহলে বললো স্যার তাহলে আমরা পাহাড় থেকে নিচে গ্রামের মধ্যে যাব, সারাদিন আমরা খেলাধুলা করব, ঠিক আছে। তো কিন্তু স্যার গ্রামের হাইজেনিক একটা পরিবেশ দরকার। তো কোন গ্রামে যাব আমরা? হাইজেনিক পরিবেশ আছে মানে টয়লেট সিস্টেম আছে, মানুষ রাস্তাঘাটে এই সমস্ত নোংরা করে রাখবে এরকম জায়গায় যাব না, তাহলে তো স্যার আমাদের অসুবিধা হবে। তো আমি বললাম যে তাহলে তাহলে ঠিক আছে, ওয়াই তুমি একটা কাজ করো তো, ওই 2 গ্রাম থেকে 10 জন করে যারা বসবাস করছে 10টা হাউস হোল্ডের ইনকাম নাও, গড় গড় বের করো। তো একটা গ্রামে দেখা যায় হাউস হোল্ড একজন আছে, সে আসলে গুলশান বনানীতে তার বাসা। এখানে সে মাঝে মাঝে মানে অবকাশ যাপন করার জন্য বাসায় আসে গজনিতে, উইকেন্ডেতে আসে। তো সেই প্রেক্ষাপটে দেখা যায় তাদের ওই যে 10 জনের মধ্যে যে গ্রামের একজন একদম কোটিপতি, তারটা মানে 10 জনের মধ্যে তার ইনকাম ঢুকার ফলে গড় ইনকাম হয়ে গেল ধরো 1 লাখ টাকা। অপরদিকে আরেকটা গ্রামে প্রত্যেকেরই দেখা যায় 15,000, 20,000, 25,000, 30,000 এইভাবে ইনকাম, সেখানে গড় ইনকাম আসলো ধরো 22,000 টাকা। এখন তোমরা তো বলবে, সিদ্ধান্ত নিবে যে স্যার যেখানে একটা গড় ইনকাম, আমরা ওই গ্রামে যাওয়া ভালো। দেখা যায় ওই গ্রামে ওই একজন লোকে কোটিপতি, আর অন্যেরা তেমন একটা ইনকাম নেই, বস্তিবাসীর মতো রিক্সা পুলার, অনেক কম ইনকাম। তো আমরা ডিসিশন নিলাম স্যার 1 লাখ টাকা যে গ্রামের গড় ইনকাম, আমরা চলেন স্যার ওই গ্রামে যাই, খুব মজা হবে, ওখানে হাইজেনিক পরিবেশ পাওয়া যাবে। গিয়ে হাইজেনিক পরিবেশে গিয়ে দেখা যায় স্লিপ কেটে পড়ে যাচ্ছে কয়েকজন। পরে বললো স্যার গন্ধ বেরোচ্ছে, স্লিপ কেটে পড়ে কিসে? পরে দেখা যায় অবস্থা খারাপ। তাহলে এটা এই এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হচ্ছে, কারণ এখানে মূলত অন্যদেরকে মানে যে মানটা পাচ্ছি এক্সট্রিম ভ্যালুটা এই সেন্ট্রাল ভ্যালুকে মেজার না করে সে এখন দেখা যায় এভারেজটা সেন্টারে না থেকে সে ওই কোটিপতির কারণে এক পাশে চলে যাচ্ছে। এই কারণে আমরা অ্যারিথমেটিক মিনটা ডাটাতে এক্সট্রিম ভ্যালু থাকলে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট এভারেজ বলি না, সেই ক্ষেত্রে এই অ্যারিথমেটিক মিন বের করা ঠিক না। মিন যদি বের করতে হয় অন্য মিন বের করতে হবে বা মিডিয়ান বের করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন অ্যাপ্রোপ্রিয়েট নয়। স্যার একটা কোশ্চেন ছিল। করো। স্যার আপনি বললেন যে এক্সট্রিম যে ভ্যালু সেটা হয় খুব বেশি হবে না হলে খুব কম হবে। তো হ্যাঁ, স্যার আপনি তো আমাদেরকে স্যার খুব বেশি একটা উদাহরণ দিলেন, স্যার একটা কমের উদাহরণ দিয়ে বুঝালে ভালো হতো। তাহলে কমের উদাহরণ দিয়ে দাও। তোমাদের মধ্যে প্রায় সবাই ধরো 10 জনের মধ্যে সবাই মার্কস পেয়েছে ধরো কেউ 80, 85, 87, 75, এখন একজনে পেয়েছে 0 বা 2 জনে 0। এখন ওই 0 2টা অ্যাড হলে তখন মার্কসটা নেমে কোথায় চলে আসবে? নিচের দিকে নেমে যাবে না? জি স্যার। তো গড়ে তোমরা, অথচ তোমরা পেয়েছো 70, 80 করে, 85, 95, সে অবস্থায় একজনের 0 হওয়ার কারণে একদম গড় মার্কস নেমে গেল 65-তে বা 60-এ। তাহলে কি হলো? সেন্টারে থাকে
অ্যাভারেজ ভ্যালুটা ডাটাগুলি যদি সাজায় ছোট থেকে বড়র দিকে, তাহলে আমরা তো কি মেজার করছি? আমরা আসলে সেন্ট্রাল ভ্যালুটা মেজার করছি, যে ভ্যালুর দিকে অন্যান্য মানগুলো জড়ো হয়ে থাকার প্রবণতা আছে। তাহলে ও এখন কি আমরা ওই সেন্ট্রাল ভ্যালুটাকে তো মেজার করছি, কিন্তু এই পরিমাপ ব্যবহার করার ফলে সেন্টার কি মেজার করা হচ্ছে নাকি এক কিনারের দিকে চলে যাচ্ছে? কিনারের দিকে চলে যাচ্ছে। কিনারের দিকে চলে যাচ্ছে। সেই কারণে তখন এই মেজারটা অ্যাপ্রোপ্রিয়েট মেজার হবে না সেন্ট্রাল ভ্যালু মেজার করার ক্ষেত্রে, যেটা এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হচ্ছে। কিন্তু এই জি ক্ষেত্রে স্যার, যদি আমরা মিডিয়ান মানে মিডল মোস্ট ভ্যালু, এটা আমি পড়াবো, তখন যদি ডাটাগুলিকে সাজিয়ে ছোট থেকে বড় দিকে করো, 2 পেয়েছে, তারপরে 70, 75, 95, সরি 85, 95 প্রবলেম, তখন আমরা মিডল মোস্ট ভ্যালু যেটা সেটা আমরা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হচ্ছে না মিডিয়ান বের করলে, বুঝছো? তাই ডাটাতে এক্সট্রিম ভ্যালু থাকলে মিডিয়ানকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ বলা হয়, তখন কিন্তু অন্য অ্যাভারেজ না ব্যবহার করাই ভালো। মিডিয়ান তখন তোমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার দিবে, প্রতিনিধিত্ব করে। ক্লিয়ার? জি স্যার। ওকে। ওয়াইড কি বুঝতে পারছে কিনা? আমি তো সবার নাম জানি না, যার কারণে নাম ধরে ডাকতে পারছি না। স্যার ওয়াহিদ বাড়িতে গেছে তো তো নেটটা প্রবলেম করতেছে আর কি, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে বারবার। ও মেসেজ দিছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখো ও বাড়িতে গিয়েছে কেন? বাড়িতে পড়াশোনা করার সময় না, ওর বাড়িতে মানে গ্রামের বাড়িতে এতদিন কোথায় ছিল? হলে ছিল? না এতদিন শহরে ছিল, মানে আজকে গ্রামের ও, বাড়িতে গেছে। গ্রামের বাড়িতে বলে ফেলেছি, মনে কি ছিল না, ইনফরমাল কথা। যাই হোক, ঠিক আছে। এখন দেখো আমরা আবার ইয়েতে যাই। আমি 10 পর্যন্ত ক্লাস নেব, তোমাদের আপত্তি আছে? আর 7 মিনিট। না স্যার। ঠিক আছে। স্যার একটু আগে শেষ করলে ভালো হয় স্যার। স্যার নামাজ আছে স্যার। জি স্যার। নামাজ আছে না? তোমরা এক কাজ করিও, আমি 10 পর্যন্ত ক্লাস নিয়ে ছেড়ে দেব, যারা নামাজ পড়তে যাবে অন্য কেউ আমাকে ওই আইডিটা বলে দিবে, ঠিক আছে? জি স্যার। ওকে। জি স্যার। যেহেতু আমি ক্লাস নিতে পারিনি, পর পর কয়টা হ্যাম্পার হয়েছে, রবিবারে আর এটার সময় ক্লাস নেব, তারপরও ওয়াইড বলতে স্যার দীর্ঘ সময় নেওয়া যাবে না, কষ্ট হয়, যার কারণে ভাবছি 10 মিনিট 10 মিনিট করে অন্যদিনও একটু যদি পড়িয়ে দিই তোমাদের লাভবান হবে। আমি তো না বুঝিয়ে কিছু পড়াই না, নিজেও পারি না, না বুঝে কিছু শিখতে পারি না, আর কাউকে না বুঝিয়ে কিছু শিখাই না সাধারণত। তো তোমাদের কি কষ্ট হচ্ছে আমি যে পড়াচ্ছি? না স্যার ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমি দেখো আমি তো কথা বলে যাচ্ছি, আর আমি কিন্তু রেস্ট পাই না, এত ব্যস্ত থাকি, তারপর তোমাদের শিখাতে চাই। এখন তোমরা যদি আমাকে মানে শিখার আগ্রহ দেখিয়ে একটু উৎসাহিত করো, তাহলে আমি কৃতার্থ হব। আদারওয়াইজ তো আমিও তোমাদের মতো, তোমরা ফাঁকি দিতে চাইলে আমিও যদি তোমাদের ওইটাতে মানে সহযোগিতা করি, তাহলে কিন্তু আল্লাহর কাছে আমি ঋণী হয়ে যাব। কারণ কি ঋণী, কি দায়ী হয়ে যাব, ঋণী মানে দায়ী হয়ে যাব। আমার টাকা নিচ্ছে, আমি চাকরি করছি, এটা আমার হালাল টাকা ইনকাম করা আমার কর্তব্য, আমার শিক্ষক হিসেবে ছাত্রকে শেখানো, পড়ানো, এটা আমার কর্তব্য। এখন তুমি আমাকে কর্তব্য পালনে যদি সহযোগিতা করো, অবশ্যই আমি তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব। ঠিক আছে। আর দেখো বাবা মা আমাদের সন্তানদেরকে মানে জোর করে পড়ায়। এখন শিক্ষক, তোমরা ভার্সিটিতে আছো, এখন শিক্ষক তোমাদেরকে তো জোর করে পড়াতে পারবে না, তোমরা যদি সহযোগিতা করো তাহলে সম্ভব। আমাদের ছোটবেলার মতো চকলেট দেওয়ার মানে একটু লালসা দেখিয়ে তো আর পড়ানো যাবে না এখন তোমাদের। ওকে, এখন দেখো, it cannot be calculated if extreme ক্লাস ইজ ওপেন। ধরো অনেক সময় ক্লাস ইন্টারভেল যদি থাকে, তখন যদি আমাদের এরকম থাকে, আমি আবার কি হোয়াইট বোর্ডে যাবো? হোয়াইট বোর্ডে গেলে তোমরা বুঝতে সুবিধা হয়। আসলে পড়াশোনাটা এই কারণে যে আমরা অনলাইনে অসুবিধা হচ্ছে আমাদের, কারণটা এটি। দেখো আমি আবার হোয়াইট বোর্ডে যাচ্ছি, আমার টাইম লস হচ্ছে, তারপরও তোমরা যাতে ভালো শিখতে পারো। এখন দেখো, ধরো 10 to 20,
22 30 এই ওপেন এন্ডেড ক্লাসেস, এটা কিন্তু লোয়ার লিমিট জানা নেই কত, অথবা আমাদের দ্বারা আরেকটা ক্লাস দিয়ে দিই 40, আসো 40 থেকে আপার লিমিট জানা নেই। এখন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি 5, বলো রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ বলো। জানি না। আচ্ছা ঠিক, ওয়েট করতে বললাম, দিচ্ছি। তাহলে এখানে হলো ধরো 6, এখন ফ্রিকোয়েন্সি আছে আমার, এইটার জন্য গড় মান বের করব এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের মিড ভ্যালু বের করার দরকার হবে, মিড ভ্যালু। তো মিড ভ্যালু দেখো ফার্স্ট ক্লাসের মিড ভ্যালুটা আমি লোয়ার লিমিট জানা নেই, তাহলে মিড ভ্যালু কিভাবে বের করব? আবার দেখো আপার এখানে 40 থেকে হাইস্ট ক্লাসে 40 থেকে একেবারে অ্যাবাভ যা আছে। এখন আমি কত, এখন একজনে তো 90 পেল, আমি এই ঘরে ঢুকাতে পারি, যে 90 পেয়েছে তাও সে এই ঘরে, যে 100 এর মধ্যে 100 পেয়েছে সে এই ঘরে, তা আমি এখন মিড ভ্যালু কত ধরবো? তাই এই কারণে ওপেন এন্ড ক্লাসের ক্ষেত্রে এই অ্যারিথমেটিক মিনটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এখানে মিড ভ্যালুটা বের করতে হয়, তখন মিড ভ্যালুটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, মিড ভ্যালু আমার অসুবিধা ওই সময়। তোমরা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? বলছি যে আমরা যদি এরকম ক্লাস ইন্টারভেল থাকে যেখানে ধরো এই যে প্রথম ক্লাসের লোয়ার লিমিটটা জানা নেই, আবার হাইয়েস্ট ক্লাসের আপার লিমিট জানা নেই, আমরা এরকম অ্যারিথমেটিক মিন বের করতে চাই এরকম গ্রুপ ডাটার ক্ষেত্রে, কন্টিনিউয়াস হোক ডিসকন্টিনিউয়াস হোক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা অ্যারিথমেটিক মিন বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু মিড ভ্যালু বের করতে হবে প্রথমে। সূত্র ব্যবহার করতে গেলে সামেশন অফ a পাই xi ডিভাইড বাই n, এই xi এর মান তো প্রত্যেক ক্লাসে জানা থাকতে হবে আমার মিড ভ্যালু। তো আমরা এই প্রথম ক্লাসের মিড ভ্যালু কত বলবো, কত বলো? লোয়ার লিমিট তো আমি জানি না, তাহলে আমি মিড ভ্যালু কিভাবে বের করব? মিড ভ্যালু বের করার সিস্টেম হলো লোয়ার লিমিট কোন একটা ক্লাসের আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2। তা আমার লোয়ার লিমিট জানা আছে? জি স্যার। কোথায় জানা আছে? আমি জানি না। না স্যার। এই যে এই ক্লাসের আপার লিমিট জানি, এই যে 42 আপ টু কত উপর দিকে হাইস্ট ক্লাস জানি না, তাহলে আমি মিড ভ্যালু কিভাবে বের করব? তাই এইরকম ক্লাস ইন্টারভ্যাল যদি দেওয়া থাকে তখন আমরা অ্যারিথমেটিক মিন ব্যবহার করতে পারি না, এটাই বলা হয়েছে। কারো প্রশ্ন আছে? কথা বলতে হবে তো। না স্যার। না স্যার, না স্যার। আর 3 মিনিট আছে, আমি আর 3 মিনিট পড়িয়ে নিই। ওকে, 10 বলছি, 10-এ ছেড়ে দেবো। ওকে, এখন দেখো তাহলে ইট ইজ নট সুইটেবল ফর এক্সট্রিমলি স্কিউড ডিস্ট্রিবিউশন। স্কিউড ডিস্ট্রিবিউশন কাকে বলে? যে ফ্রিকোয়েন্সি কার্ভ যদি আঁকি, আবারও একই ঘটনা, মানে কি করব, আবারও আমার হোয়াইট বোর্ডে যেতে হবে। স্কিউড ডিস্ট্রিবিউশনটা এরকম, ধরো ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকলে এই যে এইরকম, এটা কি বোঝা যাচ্ছে? দাঁড়াও আমি স্কিউডটা দেখাচ্ছি আরেকটু ক্লিয়ার করে নি, ফ্রেশ করে নি হোয়াইট বোর্ডটা একটু হোয়াইট করে নি, হোয়াইট করে নিচ্ছি। এখন দেখো আমি এখন দেখাবো তোমাদের এই যে স্কিউড কার্ভ কি জিনিস, দেখো এই যে এটা একটা স্কিউড, তারপরে স্কিউড হতে পারে স্কিউড, এগুলিকে স্কিউড কার্ভ বলে। স্কিউড মানে বঙ্কিম। হ্যাঁ, যদি এরকম হতো তাহলে ওটাকে সিমেট্রিক বলতাম। ধরো তো মাঝামাঝি সমান দুই ভাগ করে পারতাম, ওটা সিমেট্রিক কার্ভ, আর অন্যগুলি অ্যাসিমেট্রিক কার্ভ।
তাহলে বঙ্কিম মানে হলো যেমন এটাকে বলে পজিটিভলি স্কিউড, এটা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, এটা নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। লেফট যদি ডান দিকে বেশি হয় ওটাকে পজিটিভলি স্কিউড কার্ভ মানে ফ্রিকোয়েন্সি কার্ভ, এটা পজিটিভলি স্কিউড ফ্রিকোয়েন্সি কার্ভ, এটা নেগেটিভলি স্কিউড ফ্রিকোয়েন্সি কার্ভ। এগুলিকে স্কিউড বলে। বঙ্কিম বাঁকা মানে লেফট যদি কোনো দিকে বেশি হয়, ওগুলিকে দুই দিকে সমান না হয়, তো ওগুলিকে স্কিউড কার্ভ বলা হয়। ওকে, প্রশ্ন আছে? It cannot be used if we are dealing with qualitative characteristics. হ্যাঁ, ইন্টেলিজেন্স, অনেস্টি, এই সমস্ত বিউটি আমরা বিউটি কি বলবো, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল এভাবে বলবো, কিন্তু আমরা বিউটি তো 2 লিটার বিউটি বা 2.5 কেজি বিউটি এরকম তার আমরা পরিমাপ করি না, আমরা ক্যাটেগরি করি। কাজেই যদিও বিশ্ব সুন্দরী সেটা অনেক কিছু মেজার আছে, আমরা বলছি আর কি কোয়ালিটেটিভ নেচার ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা সাধারণত এই মেজারটা ব্যবহার করা যাবে না, অ্যারিথমেটিক মিন। ওকে, যে গড়ে উনি এরকম সুন্দর, এরকম কথা আমরা মানে এইরকম করা সম্ভব না। যদি আমরা ধরো মোস্ট বিউটিফুলকে ধরো 3 দিলাম বা 4 দিলাম, তারপরে আরেকটাকে 3 দিলাম, 2 দিলাম, 1 দিলাম, কোয়ান্টিফাই করলাম, তাও তখন গড় করা ঠিক হবে না এই মানগুলি, কারণ এগুলি তার অরিজিনাল ভ্যালু না। আমরা আমাদের এই সুবিধার্থে অ্যানালাইসিস সুবিধার্থে এই মানগুলি অ্যাসাইন করেছি, সো এখানে অ্যারিথমেটিক মিন বের করা ঠিক হবে না। ইট ক্যান নট বি অবটেইনড ইফ এ সিঙ্গেল অবজারভেশন ইজ মিসিং অর লস্ট। কোন একটা তোমাদের 5 জনের মধ্যে যদি একটা মান যদি না থাকে, আমি যদি 5 জনের গড় মার্কস বের করতে চাই করা যাবে না, 5 জনেরটাই লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি এখানেই রাখতে চাচ্ছি। 10 আমার এক্সিড করে গেছি অলরেডি। এখন যারা অ্যাটেন্ডেন্সটা আমি দিচ্ছি, যারা তোমার নামাজ পড়তে যাবে, অন্য আমাদের সিআর হিসেবে আরো ম্যাডামদের থেকে তো আছে, ফিমেল স্টুডেন্ট সিআর আছে বা আরেকজন সিআর আছে? জি স্যার, যারা নামাজে গিয়েছে তারা আইডি দিয়ে গিয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি এখন তোমাদের সহযোগিতা নিচ্ছি। ওকে, 4 তারিখ। তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু এই যে বেশি বেশি ক্লাস নিচ্ছি, তারপরে রবিবারে যখন ক্লাস নেবো এরপরে একটা অ্যাটেন্ডেন্স বেশি, রবিবারে 1.5 ঘন্টা আমি ক্লাস নেবো, তো একটা অ্যাটেন্ডেন্স বেশি। তখন রবিবারে 3টায় আমি 3টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস নেবো, আজকে 10 মিনিট বেশি নিলাম, এরকম আর কি একটা ক্লাস আমার বেড়ে যাবে। কিন্তু তোমরা কিন্তু এটা মনে রাখিও, ক্লাসটা সিরিয়াস। ওকে, অ্যাটেনশন প্লিজ, কারণ গতকালকে আমি অল্প নিয়েছি তো তাই এটা অ্যাডজাস্ট করব। আলপনা খাতুন 1। ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের গতকালকেরটা সাথে কি একবারে দিয়ে দেবো নাকি গতকালকেরটা স্ক্রিনশটেরটা নেব? যারা বোথ ডেজ বলবে তাহলে আমার সহজে হয়ে যাবে। স্যার আমি গতকালকে ছিলাম কিন্তু প্রেজেন্ট দিতে পারি নাই, ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, তাহলে একটা কাজ করো, আজকে তোমরা না বোথ ডেজ বললে হবে, বা 2 দিন বা 1 দিন বললে হবে। 1 দিন বললে বুঝবো যে আজকে আসো, অথবা কালকে যদি হয় বলে দিতে হবে কালকে, ঠিক আছে? অনেকেই তো স্যার গতকালকে ছিল, আজকে হয়তো ক্লাস করতে পারে না। এখন কি করব বলো, তোমরা ডিসিশন দাও। আমি কি স্ক্রিনশটটা যেটা পাঠিয়েছে স্যার, যারা আজকে আছে স্যার কালকেরটা সব একসাথে দিয়ে দিবেন নাকি স্যার? এক প্রেজেন্টের দুই দিনের প্রেজেন্ট দিয়ে দিলেন না? তো তাহলে গতকালকে বাড়তি কেউ যদি থাকে, আজকে ছিল না, সরি আজকে নেই, তারটা কিভাবে দেবো স্যার? এখানে তো গতকালকেরটা দেখছি স্যার, আপনার 59 গতকালকে ছিল, আজকে 59। ঠিক আছে, তাহলে একটু বলে দিও, আমাকে হেল্প করিও, ঠিক আছে? স্যার আজকে নেন স্যার, ওইভাবে নিলে অনেক ঝামেলা হবে। তাহলে দরকার নেই, আমি স্ক্রিনশট দেখে কালকেরটা নিব, আজকেরটা আজকে নিই। ওকে জি স্যার, এটাই ভালো হবে। ওকে ওকে, এটা আমার নির্ভুল হবে, নাহলে ওটা ঝামেলা হবে। ওকে, 2 এটা আজকেরটা দিচ্ছি, গতকালটা আমি ওয়াইড আমার কাছে পাঠিয়েছে। ওকে, হ্যাঁ 3। ইয়েস স্যার। 4
4 আছো? ও ওয়াইড এ Yes, sir. জি স্যার। Yes, sir. 9 Yes, sir. 11 Yes, sir. 12 Yes, sir. 14 14 আছো? Yes, sir. Yes, sir. Yes, sir. ঠিক আছে, দিয়েছি। 15 Yes, sir. 17 Yes, sir. 18 18 নামাজে গিয়েছে স্যার, ছিল ক্লাসে। দিয়েছি, ঠিক আছে। অর্ণব আছো? 19 জি স্যার। 23 Yes, sir. ওয়ালিদ। আচ্ছা 24 রায়হান রায়হান সরকার। তাসরিফ রায়হান সরকার নেই। ওয়াহিদ ছিল স্যার একটু আগে স্যার, কানেক্ট ছিল। ডিসকানেক্ট। ওকে 25 Yes, sir. 26 Yes, sir. 27 Yes, sir. 29 Yes, sir. 31 Yes, sir. 33 Yes, sir. 34 আলামিন। ওয়াহিদ বলো আলামিন সম্বন্ধে। আলামিন কে জানো? আলামিন ছিল কি না আমি তো বলতে পারছি না। নাই স্যার। আচ্ছা ওকে, অ্যাবসেন্ট। 35 Yes, sir. আমি কিন্তু ছাত্র জীবন থেকে চেষ্টা করছি সততা রক্ষা করার, তো যার কারণে আমার বন্ধু বান্ধব বান্ধবী সবাই জানতো আমি একটু সত্য কথা বলার সব সময় চেষ্টা করতাম। 100% পারা খুব কঠিন এই দুনিয়াতে, তারপর আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করছি। তো এটি কিন্তু ভালো, তোমরা যদি প্র্যাকটিস করতে পারো খুব ভালো। 36 Yes, sir. 37 সৌমিকা বিশ্বাস ও কি ছিল? সৌমিকা ওয়াইড বলো। কে জানো সৌমিকা ছিল কিনা আমি জানি না। অনেক সময় তো ডিসকানেক্টেড হয়ে যায়, যদি তোমরা দেখে থাকো বলো, নতুবা আমি অ্যাবসেন্ট করে দিচ্ছি। নেই গ্রামের বাসা নাকি নেটওয়ার্কের প্রবলেম ছিল না, কানেক্ট হতে পারে না, নেটওয়ার্কের নাকি খুবই সমস্যা আজকে। না, কানেক্ট না হতে পারলে তো আমি কি করব? তাহলে তো আমি এটা দিতে পারবো না। কানেক্ট হতে পারেনি তাই আমি এটা কিভাবে প্রেজেন্ট দেবো? সেই ক্লাসে প্রেজেন্ট তো আমি দিতে পারবো না, অ্যাবসেন্ট। 38 ইয়েস স্যার। 39